দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। কনক সারোয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত জনপ্রিয় মুখ, কর্নেল অবসরপ্রাপ্ত শহীদ উদ্দিন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই। দর্শক, আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন, অপপ্রচার হচ্ছে, প্রপাগান্ডা হচ্ছে এসব বলে। সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব রাওয়া ক্লাবের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যে রাওয়া ক্লাব, সেই রাওয়া ক্লাবের যে কমিটি ভেঙে সেখানে যে কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে, রাওয়া ক্লাবকে যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমাদের শহীদ ভাইয়ের গলায় আরেকটি ফুলের মালা যুক্ত হয়েছে, তাকে শহীদ ভাই, আপনাকে অভিনন্দন। গতকাল 9 বছরের কারাদণ্ডের দণ্ডিত হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডের পরে এটি তার দ্বিতীয় মামলা রায়, তাই তো? দ্বিতীয় মামলা রায়। তো প্রথম ছিল 5 বছর, গতবার সেটা। হ্যাঁ, এটা তৃতীয় মামলা রায়, 5 বছর যাবজ্জীবন। আরেকটা আসতেছে, জাল টাকা। ওটা হয়তো আগামী সপ্তাহে আসবে। আমরা আপনার এই বিষয়টা নিয়ে শুরু করি। দর্শক, আমরা একটু এ সংক্রান্ত যমুনা টেলিভিশনের একটু সংক্ষিপ্ত নিউজটা দেখে আসি। সেনাবাহিনীর চাকরিচ্যুত সাবেক কর্নেল শহীদ উদ্দিন খানকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় 9 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বছর কর বিভাগ থেকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলা করা হয়। সকালে মহানগর দায়রা জজ আদালতে এই রায় দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামি শহীদ উদ্দিন চাকরিরত থেকে এবং চাকরিচ্যুত হয়ে অবৈধ সম্পদ অর্জন করেন। কর বিভাগে সেসবের কোনো ট্যাক্সও জমা দেননি। তো এই যে বলা হচ্ছে আপনি কোনো ট্যাক্স জমা দেননি, আমার কিছু লাইন মনে পড়ছে। আমাদের বিদ্রোহী কবির যে একটা বিদ্রোহী যে একটা কবিতা ছিল, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর। আরেকটা আছে, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। দিস প্রিন্সিপালস, এগুলো কোরআনেও আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? মাই পয়েন্ট ইজ, এই যে বলবীর যে কথাটা বলেছি, উন্নত মমশির, আপনি কি বিএমএ তে গেছেন কখনো? বাংলাদেশ মিলিটারি একাডেমি। জি 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 জি। আচ্ছা, যেখানে আমাদের ট্রেনিং হয়, ঠিক বিএম এর আমাদের বিল্ডিং এর পিছনে আছে হলো, আমরা ওটার নামে হলো উন্নত মমশির, পাহাড়ের নাম। অনেক বড় করে লেখা আছে, ট্রেন থেকে দেখা যায়, রাস্তা থেকে দেখা যায়, অনেক দূরের থেকে দেখা যায়। এবং আমাদের বিএম এর যে ফরমেশন সাইন, সেখানেও উন্নত মমশির আর মধ্যে আর্মির তরোয়াল ওগুলো আছে। তো পয়েন্ট ইজ, তো এবং আমরা বারে আমি বলি, কনস্টিটিউশনকে সামনে রেখে রক্ষার জন্য, আমরা কোরআনকে সামনে রেখে কনস্টিটিউশনকে রক্ষার জন্য আমরা শপথ গ্রহণ করি। সেই শপথ কিন্তু আমি সারা জীবন মেনটেন করেছি চাকরি জীবনে। There is no bloody trace of anything of that nature. How to talk about tax ফাঁকি? সাইফুর রহমান সাহেব যখন ছিল বিএনপির অর্থমন্ত্রী, 91 to 96, তিনি তখন করেছিলেন একটা, যে সবাইকে দিতে হবে, কি বলে, ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, ট্যাক্স আসুক আর না আসুক। ঠিক আছে? দ্যাট হ্যাজ স্টার্টেড থ্রুআউট দ্য কান্ট্রি। এন্ড 97-এ এই মাদার অফ মাফিয়ার যে গভর্নমেন্ট হলো, 97-এ সেটাকে আবার রিফাইন করে বলা হলো সেনাবাহিনীর লোক ট্যাক্স রিটার্ন জমা দিবে এবং তারা ট্যাক্স দিতে হবে না, যদি ট্যাক্স আসে তাহলে দিবে, যদি ব্যক্তি সম্পত্তি বা বাবার সম্পত্তি থেকে পেয়ে থাকে, ইফ এনিথিং অফ দ্যাট নেচার কামস দে উইল পে, আদারওয়াইজ দিতে হবে না। পরবর্তীতে আবার করা হয়েছে, মেবি আমার চাকরি থেকে রিটায়ার করার কিছুদিন আগে করা হয়েছে, যে সেনাবাহিনীর অফিসাররা যে বেতন পায় সেটার থেকে, অফিসার না সবাই, সে বেতন পায় সেটার থেকে ট্যাক্সটা দিবে, তারপরে আবার এটা ট্যাক্স রিটার্ন করে দিবে সরকার, যেহেতু ওই অ্যামাউন্টটা ট্যাক্স হয় না, সামথিং লাইক দ্যাট। আমি জানি না বর্তমানে কি আছে। এখন তারা বলেছে আমি চাকরির সময় এবং চাকরির পরে যে সম্পদ আরোহণ করেছি সেটার জন্য আমার চার্জশিট। আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কথা হচ্ছে, আপনি যদি মনে করে থাকেন এতদিন বলে আসছি আমার নামে কোনো দুর্নীতির মামলা দেখাতে পারেনি, কোনো দুর্নীতি কিছুই নাই। অতএব তারা ওই ভুয়া আমার অস্ত্র মামলা, যেটা আমার লাইসেন্স করা অস্ত্র, তারপরে কি বলে
তারপরে জমি। তারা এখন তাদের সকল অস্ত্র প্রয়োগ করছে আপনাকে ঘায়েল করার জন্য। এখন এটার উদ্দেশ্যটা প্রথম ছিল যে আমাকে এসব করলেই আমি যে সারেন্ডার করব, বাট তারেক সিদ্দিক কিন্তু জানে আমি ওই জাতের না। বিকজ 2004-এ যখন চার্জশিট হচ্ছিল তখন আমাকে অনেকে বলেছিল ডিজির সাথে দেখা করলেই সব মিটমাট হয়ে যাবে। আমি নো, আই উইল ফাইট বাই ল। এখন সে উড়ো চিঠি দেখারই কথা না, বাট যাই হোক তখনকার আমলে দেখেছে। আমি জন্য রাজনীতি শক্তি সে 4 দলীয় হোক আর এই বর্তমান রাজনীতিকে বলি না, বলি এই আইজি ইন্টারেস্ট গ্রুপ লাইক তারেক সিদ্দিকদের মতো লোকদেরকে। তো তখন যে চার্জশিটটা হয়েছে তখন কিন্তু আমার 14 গোষ্ঠীর সম্পদ, আমার সম্পদ, ব্যাংকের সম্পদ সব দেখেছে যদি একটু জেলে পাঠানো যায়। তারপরে সে চার্জশিটে কোনো কিছু নাই, উড়ো চিঠিটাই প্রমাণ করেছে। তাও 4টা ডকুমেন্ট ছিল যেটা আমি লিখিনি, আরেকজন লিখেছে। তারপরে আমাকে বের করতে হবে, পলিটিক্যালি খেপে গেছে। আপনি যদি দেখেন আমার চার্জশিটটা তো ইন্টারনেটই আছে, ওখানে 9 নম্বর চার্জশিট, 10 নম্বর চার্জশিট এবং 25 নম্বর চার্জশিটে স্পষ্ট লেখা আছে যে এই অফিসারের অনেস্টি সম্পর্কে কোনো সন্দেহ নাই। এক্স্যাক্টলি এই ওয়ার্ড না, মানে নট ফর পার্সোনাল বেনিফিট, নট ফর মিসঅ্যাপ্রিপিয়েশন, যেগুলো আর কি শাস্তিযোগ্য অপরাধ, সেগুলোর মধ্যে আমি পড়ি না। যা কিনা পৃথিবীর ইতিহাস না, বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর মিলিটারি ইতিহাসে কোর্ট মার্শাল এটা হয় না। আপনার জানা উচিত হাসান মাসুদ নামে তখন একজন চিফ আর্মি চিফ ছিলেন, তিনি সেই ফাইল পাঠিয়ে দিয়েছেন বিডিআরে। সে তার আগে 10 জন অফিসারকে জেলে পাঠিয়েছে, আমারটা পাঠিয়েছে, সে আমাকে জেলে পাঠাবে। কেননা ক্রিমিনালরা মনে করে কি যে জেল টেল পাঠালে তার সততা প্রমাণ হয়। সে তো নাম্বার 1 বাটপার ইন দ্য গরজাত। বাটপারটা কেন? আজকে দেখেন সে খুব সহি সালামতে বাংলাদেশে আছে, অথচ 2টা নেত্রীকে সেই জেলে ঢুকিয়েছিল, কোনো বিচার হয়নি এদের। এর মধ্যে অনেক কুশলীরা আছে যারা 111 এগুলো করেছে, তাদের হয়নি বিচার। কেননা তারা সাথে সাথে মাপ চেয়ে বলে আমরা তো করি নাই, আপনাদের তো পাওয়ারে নিয়ে আসছি, তো এটা কেন করছেন? কিন্তু আমি তো সেই দমে যাওয়া লোক না। সেখানে সেই সরকারের আমলে এই সততার কথা চার্জশিটে লেখা আছে বলেই তো আমার চাকরি এই বর্তমান প্রধানমন্ত্রী আইন অনুযায়ী ফেরত দিতে বাধ্য হয়েছেন এখন 2010-এ। সেটা সকল ন্যাশনাল পত্রিকায় আসছে, ইংলিশ বাংলা। আজকে যে আপনি যমুনা টিভি দেখালেন, এই যমুনা টিভির তো বোধহয় পেপার চলে হলো কি জানি, তো যুগান্তরে তো এই খবরটা আছে। এই যে আমি তাকে মাদার অফ মাফিয়া বলছি আজকে কত 3-4 মাস হলো, 1.5 বছর ধরে তাকে আমি বিচার দিয়ে আসতেছি যে ইউ আর দি ডটার অফ পিপলস এ বঙ্গবন্ধু, আপনিও জাতির পিতা বানিয়ে ফেলেছেন সংবিধানে, কোনো রেফারেন্ডাম কিছু নাই, ঠিক আছে, ইউ হ্যাভ এ পার্লামেন্ট, ইউ হ্যাভ ডান ইট, accepted, but point is if you claim that you are a daughter of a father of the nation and বঙ্গবন্ধু ফাইল টু ফাইল গুলো নাম দিয়েছিল 1969-এ, তো আবার মৃত্যুর সময় কিন্তু জড়িত ছিল, যদি আপনি ইনভেস্টিগেশন করেন তাহলে কি দাঁড়ায়? সে আমার কথা শুনলো না। তা আমাদের ধর্মে, শুধু কোরআনে না সব ধর্মে আছে, জ্ঞানী ব্যক্তিরা উপদেশ শুনে। কিন্তু মাদার অফ মাফিয়া কেন বলছে? একটা অজ্ঞ কালো ব্যাকগ্রাউন্ডের একটা মহিলা শুনবে কেন ভালো কথা? তাই দেখেন না, চাকরিচ্যুত, আমি বলে চাকরিচ্যুত, জাস্ট ইমাজিন। জি কর্নেল শহীদ, আপনি কিন্তু আজকে দুপুরেই আমাকে কিন্তু আপনার ট্যাক্স ফাইলগুলো সেগুলো আপনি আমার কাছে পাঠিয়েছেন। 2017-18 পর্যন্ত আপনি আপনার ট্যাক্স পুরোপুরি দিয়েছেন এবং সেটি অ্যাকসেপ্টেড। এখানে আমারটাতে 75 লক্ষ টাকা দেওয়া আছে, আগের গুলো তো আমি দিচ্ছি না, অত আমরা 97 সাল থেকে দিচ্ছি। এগুলো ওকে করা মানে কি? ট্যাক্স ডিপার্টমেন্ট দেখবে না আমার আরো কোনো কিছু আছে কিনা? আর আমার চাকরি যাওয়ার পর তো আমার নিজের কোনো সম্পদ নাই, ঢাকাতে যা কিছু আছে সব আমার ওয়াইফের, বিকজ তার ফাদারের প্রপার্টি থেকে আমি, হ্যাঁ বিজনেস সবকিছু আমিই করেছি, বাট আমার নামে তো লিখতে পারি না। তবে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্যামিলির যত আছে, আমার মেয়েদের, আমার ওয়াইফের, আমার শাশুড়ির, আমার ওয়াইফের তারপর আমার ভাইদের, যাদের, যাতে করে ঢাকায় যেহেতু আমি আছি, ব্যাংক ব্যাংক অপারেশনের জন্য আমার নামটাও থাকতো এজ এ জয়েন্ট অ্যাকাউন্ট, বাট আই এম নট ওনার মানি অফ দোজ। আমার তো নাই সোর্স অফ মানি কোথায়? আমি যে বেতনটা পেতাম আর রিটায়ার করার পরে যে টাকাটা পেয়েছি, দ্যাট হ্যাজ বিন শোন। আর যখন জমি বিক্রি হতো তখন একটা ডিভিডেন্ড দেওয়া হতো, সেই ট্যাক্সটা আমরা দিতাম, ট্যাক্স দিয়ে ডিভিডেন্ড নিতাম। আমার কথা হচ্ছে তারা কি বলেছে যে আমি যে ট্যাক্স ফাঁকি দিয়েছি বা সম্পদ দেখিয়েছি, সম্পদটার কোনো সোর্স নাই, তাহলে ওই টাকাটা কোত্থেকে আসছে এটা বলুক না, বুঝেন নাই? তাহলে আমি চুরি করেছি, মন্ত্রী এমপি
এসব তো কিছু ছিলাম না। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যাংকে যে টাকা আছে আমাদের প্রায় 31 কোটি টাকার মতো, এটার সোর্সটা বলে না কেন যে এটা তারেক সিদ্দিকীর সাথে ডাকাতি করতে গেছে, ও যেভাবে ডাকাতি করছে সারা দেশে, তো বলুক যে সে আমার সাথে ডাকাতি করছে। তারপরে যে মাদার অফ মাফিয়া, সে 2010-এ আমাকে, এর আগেও বলেছে, আমাকে ওই যে ভিআইপি দিয়েছিল না 23টা, আমাকে দিয়েছিল। তা আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি সরকারি কোনো কিছু নিব না। তখন যদি এটা নিতাম আজকে ওটাতে দুর্নীতি দেখাতো। আর এই ভিওপি দিয়ে আজকে আওয়ামী লীগের লোকজন, তার নেতা নেত্রীরা কোটি কোটি, এই তারেক সিদ্দিকও জড়িত, কোটি কোটি টাকা বানিয়েছে তাদের বাড়িতে, ক্যান্টনমেন্টের বাসায় এই ভিওপি টিওপি সবকিছু ইউজ করে। আমি তো সেটাও ফেরত দিয়েছি, এটা তো অফিসিয়াল। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। মানে বিচার বিভাগ আর কি বলা চলে এটাকে? বলেন আমাকে। তবে কর্নেল শহীদ, আপনার বিরুদ্ধে এই যে তৎপরতা, এই তৎপরতাতেই বোঝা যাচ্ছে যে আপনি যে পদ্ধতিতে এগোচ্ছেন সেই পদ্ধতিটি সঠিক পদ্ধতি। রিয়াকশন গুলো যেভাবে আসছে বা সরকারের যে প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে আপনি সঠিক পথেই আছেন। তাতে বটেই। আপনি একমাত্র যদি আপনার মতো, সরি আপনাকে আমি ওয়েলিং করছি না, আপনার বিরুদ্ধে যে বললো আপনার ইউটিউব বন্ধ করে দিবে, এটা কেন? একমাত্র আপনি এখন টেরর টু দ্য গভর্নমেন্ট। সত্য কথা বলছেন সাহসের সাথে, এবং সুযোগ থাকতেও কোনো কিছু সুযোগ নিচ্ছেন না বা নেননি। এবং আপনার মতো যদি 5-7 জন থাকতো বাংলাদেশে সাংবাদিক, সব যে চোয়ার বাচ্চা হয়ে আছে, 5-7 জন থাকলে এই হাসিনার আগায় না, কিন্তু শেষ হয়ে যায়। আপনি দেখেন সবাই ইলেকশন কমিশনের বিরুদ্ধে বলে, অমুকের বিরুদ্ধে বলে, আরবে সবকিছুর মূলত মাদার অফ মাফিয়া, তাকে নিয়ে কেউ বলে না। এই বলার কোনো মূল্য আছে? আপনি যে আপনি একটা ইন্টারভিউ নিয়েছেন মিস্টার, হোয়াট ইজ হিজ নেম, মিস্টার উইলিয়াম বি মালালা, নাইসলি বলেছেন কিন্তু একটা কথা, ইফ ইউ হ্যাভ মার্ক যে মিলিটারি অ্যাকশন ইজ নট পসিবল এন্ড ইট শুড নট বি, people from all sectors should come to get her away, get Sheikh Hasina away. I'm telling mother of mafia away, out, and she should be the target only. That's what he meant. And সে বুঝতে পারছে, বাট আমাদের 18 কোটি মানুষ বুঝতে পারছে না। তবে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবেশ বিরাজ করছে, তাতে যদি জনগণ যদি রাস্তায় নেমে আসে, জনগণ যদি গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে আসে, নির্বাচনের দাবিতে রাস্তায় নেমে আসে, তার নিশ্চয়ই জনগণকে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী সকল দিক থেকে মানুষ সহযোগিতা করবে, সমর্থন। আমি তো সেই অপশনটা আপনার লাস্ট কথায় বলেছি। আজিজের জন্য অপশন হচ্ছে ইউ রিজাইন and tell your soldiers, I resign for democracy, remain for favoring the constitution favor করার জন্য থাকো। That is the people. Constitution এর 1 নম্বর প্রথম শব্দটাই হচ্ছে এটা জনগণের, এটার মালিক জনগণ, দেশটা। অতএব এটা কোথায় কথা বলে সে চলে যাবে, টেক ওভার টু গভর্ন না। টেক ওভার হলে যা হয় 49 বছরে দেখেছেন। জনগণের দেশ, জনগণকে করতে হবে। এবং আর্মিও তো জনগণ, নেভি, এয়ারফোর্স, পুলিশ সবাই জনগণ। আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কেউ জনগণকে ফায়ার করবে না যখন তারা বলবে নতুন কনস্টিটিউশন হবে, তারপর ইলেকশন হবে। আই এম গ্যারান্টিং ইউ। আমার, আপনি একদিন প্রশ্ন করেছিলেন, হোয়াট ইজ মাই অথরিটি, হোয়ার ইজ মাই রাইট, যেটা আপনি এটা লিড করার চেষ্টা করছেন। আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি, আমার রাইট হচ্ছে আমি একটা প্রসিজিওর ফলো করেছি, মিলিটারি স্ট্র্যাটেজি যেটা বলে, বা ব্যাটল ড্রিল। আমি 3 বছর ধরে আমি বিচার চাওয়ার চেষ্টা করেছি। কার সাথে? কোনো মন্ত্রী, এমপি লেভেল না, তো টপ লেভেল, শেখ হাসিনা এবং তার উপদেষ্টা। আমি এও বলেছি ওদেরকে ছেড়ে দিন, ছাড়লো না, একজন মারা গেল, ছেড়ে দিলে কিন্তু মরতো না এই ক্যাপ্টেনটা, যার ছেলে এখন মেজর। আপনি চিন্তা করে দেখুন, তাহলে আমার কি অথরিটি এখন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য না? সে বিচার করেনি, she is responsible. So I have the right, and I was related with the top level to make money and also to take position. তাদেরকে মাফিয়া থেকে আমি দেশ ছেড়েছি। অতএব I have the right, and আমার অলরেডি 12 জনের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে I am not the leader, I am sorry to say, I am actually we, বাট আমি ওই 12 জনকে রিপ্রেজেন্ট করছি। I am sorry, জনগণ মাফ করবেন, এই আই কথাটা কবর দিতে হবে বাংলাদেশে। আমি এখন আই বলছি কেন, ওই 12 জন, বাকি 11 জনকে আপনাদেরকে জানাচ্ছি না। এটার অনেক কারণ আছে।
এই সিকিউরিটির কারণ। আর অনলি আমাকে সহ আর 2 জন জানে, বাকি 9 জন কিন্তু জানেই না যে আমি তাদের সিলেক্ট করেছি। সো আমার যে মঞ্চ, এই মঞ্চের অধিকার আছে শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য, মাদার অফ মাফিয়াকে বিতাড়িত করার জন্য, বিকজ আমার মঞ্চ ডাইরেক্টলি এফেক্টেড। আমি তো কোনো এমপির বিরুদ্ধে যাব না, কারণ আমি আপনি কি এই মঞ্চের কোনো নাম দিয়েছেন? হ্যাঁ, নাম দিয়েছেন? আমার তো আস্থা একটা মঞ্চ আছেই, আস্থা মঞ্চ, আস্থাই তো নাই দেশে, তাই না? কিন্তু আমার যে পর্ষদ যারা আছেন, অন্য যে 2 জন, তারা বললেন এই মঞ্চটা হওয়া উচিত যে গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান, গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান, এটা হলো মঞ্চের নাম। আর আমার তো অরিজিনালি একটা এখানে ইউকেতে লন্ডনে রেজিস্টার্ড করা আছে আস্থা, আর ওইটার ওয়েবসাইট হচ্ছে আস্থানাও.com। 12 বছরে কোনো রাজনৈতিক শক্তি এখনো এই হাসিনার চেয়ারের একটা ঠ্যাঙও নড়াতে পারেনি। আর আমার মঞ্চ, আমাদের মঞ্চ, আপনারা এই শেখ হাসিনা মাদার অফ মাফিয়া বলে ছেড়ে দিয়েছেন। এখন শি ইজ এ মাদার অফ মাফিয়া। তার পায়ের নিচের মাটি ধসে যাওয়া শুরু করেছে অনলি উইদিন দিস 3 মান্থস। যদিও আমি 3 বছর ধরে ফাইট করছি, কিন্তু আমরা বেশি অফেন্সিভ হয়েছি লাস্ট 3 মান্থস প্লাস মাইনাস। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ঝাঁকুনি দিতে পেরেছি, এবং এই ঝাঁকুনি বাড়বে, কমবে না। এটা জনগণের ঝাঁকুনি, এটা আমার, আপনার আর এই মঞ্চের না, বাট এই মঞ্চের অধিকার আছে। এই মঞ্চই যখন ঝাঁকুনি দিয়েছে, আমার বিশ্বাস সকল রাজনৈতিক দল, এমনকি জানেন বিএনপির, আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগেররাও চায় তারা রাজনীতি করতে, এরকম মাদার অফ মাফিয়া টাইপ রাজনীতি তারা চায় না। তার প্রমাণ তো 75 সনেই দেখেছেন। তাদেরই পার্টির লোক বিরক্ত হয়ে গেছিল মাদার অফ মাফিয়ার বাপের চরিত্রে। আপনি কি আমাকে একটা সেকেন্ড সময় দিবেন? একটা বইয়ের মধ্যে একটা সুন্দর কথা আছে, দেখাবো? আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আজকে কি দেখাবেন? আপনি বুঝতে পারবেন এটা কি। জি 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 দেখেন, জি। জাস্ট সি, আমি যে কথাটা এখন বললাম, আর আমি খুব শীঘ্রই একটা পর্ব শুরু করব যে মাদার অফ মাফিয়ার ফাদার আসলেই ওনাকে কি বলে ডাকা উচিত। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। এই যে বইটা দেখুন, দিস ইজ দ্য বুক, আবু জাফরের লেখা, বাসভবন থেকে বঙ্গভবন। আমি 334 নম্বর পাতা পড়ছি। সেটা হলো শেখ সাহেবের মানে ওর নাম কি, নজরুল ইসলামকে ফোন করেছেন 10ই জানুয়ারি 1971 সনে তাজউদ্দিন সাহেব। দুইজনে তো বন্ধু সেই কলেজ লাইফে। দেখো তুমি, তোমাকে শিল্পমন্ত্রী হবে তুমি, আর প্রেসিডেন্ট তো আরেকজন হলো, আপনারা জানেন। তারপরে সে বলেছে, এবং শেখ সাহেব প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তখন সে বলল, শেখ সাহেবের মানসিক মন গড়ন তুমিও জানো, আমিও জানি। তিনি সর্বাত্মক নিয়ন্ত্রণে অভ্যস্ত। সর্বাত্মক নিয়ন্ত্রণ মানে অটোক্রেসি, বুঝতে পেরেছেন? তার দলের নিউক্লিয়াসের লোকরা বলছে। এবার আসেন পরে কি বলেছে। তার উত্তরে তাকে আমি বলি, তোমার সিদ্ধান্ত সঠিক। এটা বলতেছে কে? এটা বলছে সৈয়দ নজরুল ইসলাম। নামমাত্র প্রেসিডেন্টের ভূমিকা পালন শেখ সাহেবের শুধু চরিত্র বিরুদ্ধে হইবে না, বরং উহা হইবে অভিনয় বিশেষ, কেননা ক্ষমতার লোভ তাহার সহজাত। তারই তো মেয়ে এ মাদার অফ মাফিয়া। খামাখা তাকে আমি 1.5 বছর সময় দিয়েছি। এই জাতির জন্য আমি 1.5 বছর নষ্ট করেছি। আমার 1.5 বছর আগের থেকে মাদার অফ মাফিয়া যুদ্ধটা শুরু করা উচিত ছিল। আরে ভাই, একটা জিনিস তো কনফার্ম যে ইউ উইল ডাই, বাট শহীদ খান উইল ডাই, রাদার মাই পরিষদ উইল ডাই উইথ অনার এন্ড ডিগনিটি। এই চোর বাচ্চার মতো মরতে চাই না। জোর করে মারা যাওয়ার পরে যেখানে জনগণ, ওটা এখন ওটা অ্যাসাসিনেশন ছিল 75 সনে, না ওইটা কোনো অন্য কোনো বিপ্লব ছিল। যাই হোক, হত্যাকাণ্ড আমি পছন্দ করি না, এখনো করি না। আমি ইচ্ছা করলে এই আজিজের মাধ্যমে অনেক কিছু করতে পারতাম, আপনারা বুঝতেই পাচ্ছেন। কারণ আমি পিছনের দরজার বিশ্বাস করি না। জনগণের দেশ জনগণের মাধ্যমে হবে। খারাপ ছিল, কিন্তু মৃত্যুর পরে তখনকার 8-9 কোটি লোক একটু রাস্তায় নেমেছে। তার মানে কি, তার চলে যাওয়াটা মানুষ অ্যাকসেপ্ট করছে। মৃত্যুটাও তো দুঃখজনক, চলে যাওয়াটা তো অ্যাকসেপ্ট করেছে, বিকজ তারই রক্ত হলে মাদার অফ মাফিয়া। দেখলেন তো 2 জন মন্ত্রী যারা কিনা দেশ স্বাধীন করেছে, সে তো ছিল
পাকিস্তানে, দেশ স্বাধীন করেছে। তো এই যে কনসেপ্টটা দেশ স্বাধীন, আমেরিকান রিভলিউশন আর বাংলাদেশের খুব মিল আছে, এটা নিয়ে আমি পর্বের পর পর্বে একটু বলতে চাই। জনগণ জানতে চায়, নিউ জেনারেশন মনে করে কি এ মাদার অফ মাফিয়ার ফাদার ওয়াজ এ ফেরেস্তা, কিন্তু তাদেরই দলের লোক কি বলেছে তার জনগণকে, নিউ জেনারেশনকে জানানো। কর্নেল শহীদ, আমাদের কি পরিকল্পনা আছে আপনার পিএইচডি থিসিস এবং বাংলাদেশের যে ইতিহাস, এই দুই মিলিয়ে আমরা বিস্তারিত 2-3টা পর্বে তুলে ধরার চেষ্টা করবো প্রকৃত ইতিহাস, যেহেতু আপনি এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। থিসিসের আরেকটা ছোট কথা, সেটা হলো আমি কিন্তু প্রথম দিকে স্বাধীনতা যুদ্ধ এবং এ মাদার অফ মাফিয়ার ফাদারকে বেশ উচ্চ স্তরে রেখে করেছি। যখন আমি যখন বিচার চেলাম, এত পত্র লিখলাম, বিচার তো দূরের কথা, কর্ণপাতই করলেন না। আমার লোক মারা গেল, লুটপাট করে আমাকে কি বানালো, কি তালেবান, তারপর কিসের সব আমি চাঁদা দিই, আর আমাকে বানালো হলো কি বলে ওটাকে যেন সন্ত্রাসী, কেস দিল। এখন তো যাবজ্জীবন সব দেখতে পাচ্ছেন। তাহলে কি দাঁড়ায়? তখন আমি ইউনিভার্সিটিতে চিঠি লিখলাম যে গিভ মি মোর 2 years টাইম, আমি আরো 2 বছর সময় পারি, জাস্ট পিএইচডি হয়ে যাচ্ছিল, 2 বছর সময় নিয়ে তখন আমি চেষ্টা করলাম আসলে এই মাদার অফ মাফিয়ার রক্তে কি আছে। তখন আমি নিউট্রালি দেখতে শুরু করলাম যে মাদার অফ মাফিয়ার বাবার আসল ব্যাকগ্রাউন্ড কি। তখন আমার অনেক বই আনতে হয়েছে দেশে বিদেশ থেকে, এই 2 বছরে শেষ করলাম। নাহলে কিন্তু মাদার অফ মাফিয়ার ফাদারকে আমি মোটামুটি তার যে ভিজিবল ভুলগুলো ছিল শাসন আমলে সেগুলোই করেছি, কিন্তু অনেক কিছু ডেপথে আছে যা কিনা আজ পর্যন্ত মানুষ এগুলো প্রকাশ করেনি, সেগুলো আমি বের করেছি। এই জন্য আমার এই 2টা বছর সময় বেশি লেগেছে, কেননা নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, ডকুমেন্ট সহ, তথ্য প্রমাণ সহ আপনি তুলে ধরবেন দর্শকদের জন্য। তো সাম্প্রতিক সময়ে কি গতকালই আপনার কোর্সমেট বন্ধু, না বন্ধু, এই একটা জিনিস ভুল আছে কিন্তু, এনিওয়ে আপনি কি বলতে চান বলেন। উনি তো আপনাকে দোস্ত বলে, সেটা টেলিফোনে যখন কথা বলেছে দিস ইজ ফাইন, বাট ইউ সি হোয়াট ইজ মাই আলটিমেট। তাহলে আমরা বন্ধু না বলি, আপনার কোর্সমেট এবং দোস্ত। হ্যাঁ বলেন, বাংলাদেশ মাদার অফ মাফিয়ার আর একশো। তো তিনি গতকাল আর্মি ডেন্টাল কোরের একটি অনুষ্ঠানে, পতাকা প্রদান অনুষ্ঠানে একটি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি আপনি সহ যারা নানা বিষয় নিয়ে লিখছেন, ফেসবুকে কথা বলছেন, বিশেষ করে আমাদেরকে টার্গেট করা হয়েছে, সেনাবাহিনীকে বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে এরকম বলা হয়েছে। তো তার বক্তব্যটা আমি দুভাগে ভাগ করেছি, আমরা একটু শুনি তার বক্তব্যটা। প্রথম অংশ, বিজয়ের এই মাসে আমি অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বকে স্মরণ করতে চাই, কারণ তার ঐকান্তিক প্রচেষ্টায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে নিন্দুকের মুখে কালিমা লেপন করে আমাদের স্বপ্নের পদ্মা সেতু পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়েছে। এখন সময়ের ব্যাপার মাত্র, যখন পদ্মার বুক চিরে এই সেতু দিয়ে রেল সহ সকল যানবাহন চলবে। বাংলাদেশ বিশ্বের বুকে গর্ব করার মতো একটি মাইল ফলক রচনা করার দ্বার প্রান্তে। করোনা মহামারী মোকাবেলায় যেখানে উন্নত বিশ্বের অনেক দেশ হিমশিম খেয়ে দিশেহারা হয়ে পড়েছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল একটি দেশ করোনা মোকাবেলায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। তো এই যে দুটি বিষয় উনি বললেন, বিং এ আর্মি চিফ, ওনাকে পদ্মা সেতু নিয়ে কথা বলা বা করোনা মহামারী, এই বক্তব্যটা আপনি কিভাবে দেখেন? এই যে তৈলমর্দনের যে বিষয়টা আপনি করছেন, ওই যে আপনি আমেরিকান একটা চিফের যে দেখিয়েছিলেন না, we take oath to the constitution, not to people. This is called military. চির উন্নত মমশির আমি প্রথম শুরু করেছি যেটা দিয়ে। এরা তেল না তো, এগুলো চোর বাটপার কথা এইভাবেই বলবে। কিসের মাননীয় প্রধানমন্ত্রী করেছে, সে করেছে, আসল কথা বল না যে 10-12 বছর লেগেছে এই করতে, এবং অন্যান্য ইকোনমিস্টরাও কিন্তু এই কথা বলতেছে। এখন এটা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে পদ্মা ব্রিজ, এখনো যে 1-2 বছর না কত লাগবে তা আল্লাহ জানে। আপনার ভাইরাস নিয়ে কথা বললো, বাংলাদেশের যে মৃত্যু সংখ্যা দেখাচ্ছে না, প্রত্যেকটার সাথে 2টা করে 0 দেবেন আপনি। কোথায় টেস্ট? কোনো টেস্ট নাই, এই রিসেন্টলি শুরু করেছে। 18 কোটি লোকের দেশ, সেখানে আপনি টেস্ট দেখান 50,000, 1 লক্ষ।
সেটার থেকে দেখাচ্ছেন 28 জন 30 জন মারা গেছে। হ্যাভ ইউ টেস্টেড দি হোল নেশন? এটা বলে না কেন? শেখ হাসিনা জানে মরে সাফ হয়ে যাক, কিচ্ছু আসে যায় না। সে তো বাঙালি মরলে খুশি হয় এখন মনে হচ্ছে আমার, আর্মি মরলে আরো খুশি হয়, বিকজ তার বাবাকে আর্মিরা মেরেছিল। উপস্থিত সফলতার মাঝেও কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বোঝা উচিত বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী, যাদেরকে এত প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। ইনশাল্লাহ আগামীতেও পারবে না। এজন্য আমি সকল স্তরের কমান্ড চেইনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে সকলে এই ধরনের প্রপাগান্ডা, রিউমার জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি। তো এই যে ধরেন গুজব, প্রপাগান্ডা, তারপরে হচ্ছে রিউমার, আমরা কি কোনো রিউমার বা প্রপাগান্ডা করেছি নাকি? আমরা কি সেনাবাহিনীর ভিতরে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করছি নাকি কিছু? তাহলে হ্যাঁ বলেন। আমরা তো শুধুমাত্র তার একটি টেলিফোন কথোপকথন, তার স্বকণ্ঠে তিনি যে কথাগুলো বলেছেন সেনাবাহিনীর বর্তমান অবস্থা নিয়ে, সেগুলো তুলে ধরেছি। তো আপনি কি মনে করেন? আপনার প্রতিক্রিয়া জানবো। তার আগে বক্তব্য যেখানে প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানকার নিচে প্রায় 600 কমেন্টস আছে। সেখানে আমি কয়েকটা কমেন্টস দেখাতে চাই, পড়ে শোনাতে চাই। একজন লিখেছেন যে গ্রামের চৌকিদার যখন সেনাবাহিনী প্রধান, লিখেছেন তিনি তো বাংলাদেশের সেনাবাহিনীর না, ইত্যাদি ইত্যাদি, শেখ হাসিনা দিল্লির এজেন্ট। তারপর বলছেন যে সেনাপ্রধান যখন রাজনৈতিক নেতার মতো বক্তব্য দেয় তখন আর কি বলার থাকে। একজন বলছেন যে এটা সেনাবাহিনী নাই, এটা দলীয় বাহিনী। একজন বলছেন চাচা তো দেখি রিডিং পড়া জানে না, 3 বাহিনী প্রধান হলো কিভাবে। একজন বলছেন 57 জন আর্মি কর্নেল মেরে ইত্যাদি, এই লোকগুলো আসছে শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে, কথাও ঠিক মতো বলতে পারে না, এদেরকে কে পদক দিল। একজন বলছেন যে আমি বুঝলাম না ইনি কি সেনাপ্রধান নাকি আওয়ামী লীগের নেতা। একজন লিখেছেন খুব খারাপ লাগতেছে অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। একজন লিখেছেন 2 মিনিট 11 সেকেন্ডের বক্তব্যে 8 বার থেকে গেছে, 8 বার থেকে গেছে। তারপর একজন লিখছেন উনি কি বাঙালি? যদি তাই হয় তাহলে বাংলা পড়তে এমন সমস্যা হওয়ার কি কারণ থাকতে পারে? একজন লিখেছেন কি হাস্যকর সেনাপ্রধানের বক্তব্য, যেমন সরকার তেমনি সেনাপ্রধান। তো অর্থাৎ দিয়ে দিয়েছেন আর কি। এই তো মানে ঠিক কথাই বলেছে। তো বাংলাই পড়তে পারছে না। আমার টেলিফোনের কথা দেখেন না, ইয়া টেকা। ওকে কিন্তু 2014-তে বলছি তুই ইউ প্লিজ চেঞ্জ, ইউ আর নাও জেনারেল, হোয়াট ইজ দিস ইয়া টেকা এন্ড হোয়াট ইউ টক, আই ডোন্ট নো। তুই ইংলিশ তো পরের কথা, বাংলাই তো ভালো মতো কথা বলতে পারিস না। আই ইউজ টু টেল হিম। তো সে 2014 থেকে অনেকে বলেছে কি সে আমার বন্ধু হিসেবে ফোন করেছে। এই যে আনকুত যারা এসব কথা বলেন, একটু ভেবে বলেন। আমি তার সাথে কথা বন্ধ করেছি 2 বছর, বলতে গেলে 2014 থেকেই তাকে আমি রিজেক্ট করেছি, তখন সে চুরি শুরু করেছে। তারপরে সে তারেক সিদ্দিক তার ওয়াইফের সাথে মিলে আমাকে তারেক সিদ্দিক থেকে দূরে সরিয়েছে। আর তারেক সিদ্দিক ভুল করে তার ট্র্যাপে পড়েছে, এখন তারেক সিদ্দিকও চক্করে আছে এই আজিজের চক্করে। এখন সে যে কথাগুলো বলেছে, সে আমাকে ফোন করেছে, ঠিক আছে, তাও কি 4-5 বার মেজর মতির মাধ্যমে, আমারই আরেক কোর্সমেট রিটায়ার। তারপরে আমি কি বলেছি দেখেছেন, তার কথাবার্তা স্টাইল দেখেছেন। সে যে বলে প্রপাগান্ডা তো ওই করেছে টেলিফোনে। এবং সেটা আপনি দেখেন এই যে আপনারই যে দেশে আছেন রিচার্ড নিক্সনের, তার অফিস, রিপাবলিকানের অফিসের কোন দল ফোন ট্যাপ করেছিল, তাও আবার কি ডেমোক্রেটসদের। সেটার জন্য হি হ্যাড টু লুজ হিজ পোস্ট, প্রেসিডেন্ট থেকে বিদায় নিতে হয়েছে জাস্ট পলিটিক্যাল ডিসকোর্সেস রেকর্ড করার জন্য। আর আমাদের দেশে সেনাপ্রধান, চাকরিরত সেনাপ্রধান, সব ধরনের ক্রাইম, শেখ হাসিনা, প্রেসিডেন্ট, তারেক সিদ্দিক, জিয়াউল হাসান সবার সম্পর্কে বলল, কিছুই নাই। তো সেই দেশের সেনাপ্রধান, মাদার অফ মাফিয়া তারেক সিদ্দিক
এমনকি যারা আশেপাশে যত সাংবাদিক দেখছেন, এদের স্ট্যান্ডার্ড তো এই হবে, বাট এই স্ট্যান্ডার্ড না। সে বলছে আজকে বাংলাদেশের সেনাবাহিনী অনেক প্রফেশনাল। তাই যদি হবে তোমার ভয় কিসের? প্রফেশনালরা তো বোঝে কোনটা প্রোপাগান্ডা কোনটা সত্য। আর তুমি আমাকে ফোন করেছে কেন? আমার কথাবার্তা তাদের কোনায় কোনায় ঘরে ঘরে পৌঁছে গেছে। আর কর্নেল শহীদ, আরেকটা বলি, পালসের সৃষ্টি হয়েছে বলেই তো ইউ ওয়ান্টেড টু, তোমাকে তো শেখ হাসিনা বলেছে শহীদকে চুপ করা, they wanted to get my favor or একটা কম্প্রোমাইজ করতে চেয়েছো, এই জন্যই তো ফোন করেছে। কর্নেল শহীদ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো সেনাবাহিনী নিয়ে তো আর কিছু বলি নাই। সেনাবাহিনী নিয়ে মূল বিষয়টি বলেছেন আজিজ সাহেব, এবং আমরা শুধু তুলে ধরেছি যে শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা কিভাবে সেনাবাহিনীকে ব্যবহার করে লুটে পুটে নিচ্ছে এবং কিভাবে আইন এবং সংবিধান বিরোধী কাজের সঙ্গে তারা যুক্ত। তো আমাদের যে সৈনিক থেকে ধরেন আপ টু ব্রিগেডিয়ার লেভেল পর্যন্ত, আমি তো মনে করি 99.99% এগুলোর সঙ্গেই নাই। অনেক মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ভালো আছে। চোর আজিজ তার আশেপাশে, সেটার মধ্যে লেফটেন্যান্ট কর্নেলও আছে দুই একটা, আবার ব্রিগেডিয়ারও আছে দুই একটা। হিজ এ টিম। হাসিনারও যেমন আপনার চোর বাটপার গুলা, পলিটিশিয়ানদের সে কাজ করে না, তো পার্টি চালায় না, চোর বাটপার নিয়ে চালায়। সো আজিজেরও সেম। কোট্রি কথাটা কোত্থেকে আসছে? কোট্রি, আইজিস, আমি যে নাম দিয়েছি, ইন্টারেস্ট গ্রুপস, এগুলো নিয়ে চলে। কিন্তু সেনাবাহিনী যে প্রফেশনাল, বহুত আগের থেকে এই সেনাবাহিনী যুদ্ধ করেছে, যুদ্ধ অর্গানাইজ করেছে, এবং সরকারের অধীনে, মাইন্ড ইউ, এই সেনাবাহিনী সরকারের অধীনে কিন্তু যুদ্ধ করেছে, ঠিক আছে? এবং যে একটা ভ্যাকুয়াম ছিল, এই যে মাদার অফ মাফিয়ার ফাদারের আসার আগ পর্যন্ত, সেনাবাহিনী যদি অত খারাপ হতো তখনই তো টেক ওভার করতে পারতো। এসব তো করেনি। সেনাবাহিনীকে নিয়ে যে এখন আজকাল অনেকে বলে, আজিজকে দেখে বলে যে সেনাবাহিনী ইলেকশনটা করতে দেয়নি। আরে ভাই, অতীত জানেন না কেন? এটা একজনকে দিয়ে করেছে। শেখ হাসিনা জানে সংবিধান যেভাবে আছে আর সেনাবাহিনীর আইন যেভাবে আছে, ওই প্রথম উপরেরটাকে ঠিক রাখলে বাকি সব ঠিক। বাকিরা কান্না করছে। আমি বললাম না, আমাকে বলছে যে আমরা দেশের সেবা করতে পারলাম না ইলেকশনে, আমাদেরকে ক্যাম্পে লক করা হয়েছে। তো সেনাপ্রধান অর্ডার দিয়েছে, তো কনস্টিটিউশন তো সে কাভার দিচ্ছে না। সেনাপ্রধান যে আইনে আছে বর্তমান আইন, এগুলো তো চেঞ্জ করবে না মাদার মাফিয়ারা, বুঝতে পেরেছেন? অতএব আমরা, সে যে কথাগুলো বলেছে, সেই দুর্নীতির কথা বলেছে, টাকা ভাগাভাগির কথা বলেছে, গুম খুন হত্যার কথা বলেছে, সেই তো সব বলেছে। সেগুলো আমরা জাতির কাছে তুলে ধরলাম যে প্রমাণ তো এটাই। সেই জায়গায় শেখ হাসিনা উইদাউট ডুইং এনি, টেকিং এনি অ্যাকশন, তার মানে কি? শি ইজ অলসো ক্রিমিনাল। ভবিষ্যতে এটার উপরে তো শি উইল বি হ্যাংড, যদি বেঁচে থাকে। আমি চাই উনি বেঁচে থাকুক, ওই ফাঁসি হবে, ফাঁসি বিচারের মাধ্যমে তার পৃথিবী থেকে যেতে হবে, নাহলে এই দেশ কখনো মুক্তি পাবে না। এই সবগুলোর ফাঁসি হওয়া উচিত এই প্রমাণের উপরে। আপনি তো জানেন ফরেন্সিক রিপোর্টও হয়ে গেছে, সব সত্য, যেটা আজিজের গলা এবং ফোনগুলো সব সত্য, এখানে মিথ্যার কিছু নাই, ক্লিয়ার। এবং কিছুদিন পরে তো বাংলাদেশ কেন, সারা পৃথিবী দেখবে, ইংলিশ বাংলা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। তবে আজিজ সাহেবের উচিত ছিল আমাদেরকে একটা ধন্যবাদ দেয়া, কারণ নাহলে গত 13ই ডিসেম্বরই ওনার শেষ দিন হতো, উনি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতেন। এবং আমরা নাকি গুজব রটাচ্ছি, এই যে কথা, আমরা তো তাকে একরকম বাঁচিয়ে দিয়েছি ওই দিন, উনি জানেননি শেষ পর্যন্ত। এবং উনি যদি আপনার পরামর্শ যদি এখনো ধরে, ইমান নিয়ে তো মরতে হবে, ইমান নিয়ে মরার যে বিষয়টা আপনি বলেছেন, যে শেষ কাজটা যেন ভালো হয়। শেক্সপিয়ার বলেছে, হি লাভস বেস্ট হু লাভস লাস্ট। শেষ ভালো তার, সব ভালো তার, শেষ ভালো যার, ঠিক আছে? আর আল্লাহ তো কোরআনে বলেছেন, সব ধর্মের বইতেই আছে, যে ইমান নিয়ে মরে যেও পৃথিবী থেকে, কাম ব্যাক টু মি উইথ ইমান, বা মুসলমান, ইসলামের জন্য। আজিজ সাহেব যদি এখন গণতন্ত্রের পক্ষে যদি ভূমিকা রাখেন, নিশ্চয়ই, এবং আপনি যে কথাটি বললেন যে উনি যদি পদত্যাগ করে বলেন যে আমি গণতন্ত্রের জন্য আমি এই পদ থেকে পদত্যাগ করলাম, তোমরা সারা দেশে হাজার হাজার লোক রাস্তায় চলে আসবে। জি, সেই দিন কোনো অভ্যুত্থানের দরকার নাই। আর হাসিনার জন্য অপশন কি? সে ওই মাফিয়া গুলোকে ধরবে আর আমাদের পর্ষদটাকে ডাকবে, she will be, security and safety will be 100% ensured.
যদি এটা না করে, কিন্তু কাজ একটা, ওটা হবেই। দিস উইল টেক প্লেস। 18 কোটি লোক এইভাবে তার দেশকে একটা মাদার অফ মাফিয়া আর আজিজ চোরা আর ওই তারেক সিদ্দিক কি বলবো এটারে মুরগি এগুলো দিয়ে এগুলোকে খেয়ে ফেলবে। এই বাঙালি জাতি একবার খেয়েছে, অত্যন্ত ভদ্র জাতি, তো এই জাতি সময় দেয় যখন খেপে, যেমন চসেস্কর যে ঘটনা ঘটেছে সেটাই হবে। অর্থাৎ ভবিষ্যতে আপনি দেখেন 75 সনে কিন্তু গণঅভ্যুত্থান হতে পারতো, সেটা না করে বিভিন্ন দলে গ্রুপ, ইয়াং ছেলেগুলা গ্রুপ ভাগ করে তারপরে এই মিলিটারি যে কুটা হলো, যদি কু হয়ে না মারা যেত বা পরবর্তী সরকারগুলো যদি সফল হতো, তাহলে নেকা কান্নাকাটি করে কিন্তু সে আসে না। এই না যে সে তার পপুলারিটি নিয়ে আসছে, সাবসিকুয়েন্ট গভর্নমেন্ট গুলা সেরকম সফলতা আনতে পারেনি বলেই সে কান্নাকাটি করে তারপরে আসছে। না, তিনি এসেছেন, হিজাব পড়েছেন, তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন, অতীতে যা হয়েছে ক্ষমা চেয়েছেন, বলেছেন ভবিষ্যতে আর হবে না, এবং তিনি তার প্রতিশ্রুতি ক্রমাগতই ভেঙে চলেছেন। এখন আর এগুলো বলারও কিছু নাই। হত্যাকাণ্ডের জন্য মানুষের একটা ফিলিংস থাকে, জি, অতএব হত্যাকাণ্ড ইজ নট এ গুড অপশন। না অবশ্যই যদি হতো আজকে এই দেশ, এরা যে মিথ্যা কথা বলে সিঙ্গাপুর ক্রস করে যেত, উই উড বি at par with the western economy। এত দেরি লাগে না ইকোনমি স্ট্রং হতে। কিন্তু অর্থাৎ মাদার অফ মাফিয়ার যে মেয়ের জামাই অ্যারেস্ট হয়ে আছে না, শুনেছি নাকি আবার অন্য দেশে নিয়ে গেছে। তারপর সে তাড়াতাড়ি যে তার মেয়েকে ডিভোর্স করিয়ে আলাদা করেছে, যাতে করে এই পুতুল না মেয়ের নাম, হ্যাঁ, যাতে করে চার্জশিটের মধ্যে না পড়ে। এগুলো সব আসবে, সময় আছে। মাদার অফ মাফিয়া, মাপ চেয়ে মাদার অফ ডেমোক্রেসি হও। তুমি বলো আমি পারিনি আমার ছেলের জন্য, আমি পারিনি আমার মেয়ের জন্য, আমি পারিনি তারেক সিদ্দিকের জন্য, আমি পারিনি আমার ছোট বোনের শয়তান রেহানার জন্য। সো আমি চেয়েছি গণতন্ত্র করতে পারিনি, বাট এখন আমি একটা অপশন আছে, যেটাই এই মঞ্চ বলেছে যে গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান। অতএব তিনি যদি করেন গণ অভ্যুত্থান বাদ নতুন সংবিধান, শান্তি। যদি না করে বা আজিজ না করে, গণ অভ্যুত্থান এবং নতুন সংবিধান। ডেমোক্রেসি হ্যাজ টু কাম। এটা তো ডেমোক্রেসি একটা দেশ। তবে কর্নেল শহীদ, আমার একটা অবজারভেশন আছে যে ধরেন সেনা প্রধান আজিজ সাহেব যে বক্তব্য রাখছিলেন, আমি আজিজ সাহেবের আগের দুই একটা বক্তব্য দেখলাম যে ওনার কিন্তু বাংলা কিন্তু ভালো, উনি কিন্তু এক্সটেম্পো ভালো বলেন। আমি যদি আপনাকে একটু একটু দেখাই, এবং আপনি নির্বাচনের কথা যেটি বললেন, আমি ছোট দুটি ক্লিপ যদি আপনাকে দেখাই। সেনাপ্রধান হিসেবে আমি একটা জিনিসই বলবো, যে আমিও তো একজন এই দেশের নাগরিক। তারপরেও আমি এই সপ্তাহে গত 5-7 দিন যাবৎ সারা দেশ ঘুরে যতটা হলো অভিজ্ঞতা আমার যেটা হয়েছে, আমরা বিগত 47 বছরে এত একটা কাম এবং পিসফুল পরিবেশ কিন্তু আমরা দেখিনি। ইলেকশনের মাত্র হলো একদিন বাকি, এরকম কিন্তু বিগত বছরগুলোতে কিছু না কিছু সহিংসতা হয়েছে। এবারও যে একদম হয় নাই তা না, বাট এটার সংখ্যা হলো খুবই কম। সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দিতে পারে না। হি ইজ সাবজেক্টেড টু দ্য মিলিটারি ল। সে এই বক্তব্য রাখতে পারে না। He has not been authorized to speak like this, like a political man. তবে ওনার এই বক্তব্যে কিন্তু কোনো জড়তা নাই, কিন্তু উনি দেখে দেখে পড়তে পারতেছে না যে অংশটায় বিশেষ করে প্রোপাগান্ডা বা গুজবের কথা আছে। যেটা উনি বলেছেন এটা তার চৌর্যবৃত্তির সাথে সম্পৃক্ত। ওখানে তাদের বাধা হয় না তো, চুরি করতে, খুন করতে, লুটপাট করতে এদের স্পিড এত বেশি। দেখেন না সেনাপ্রধান হয়ে গেছে, অত ওই ক্ষেত্রে তাদের মুখ বন্ধ হবে না তো, কেন এগুলো মুখস্থ, এগুলো করে করে অভ্যস্ত তারা। চুরি, বাটপারি, জনগণকে ফাঁকি দেওয়া, এখানে তার দেখে পড়ার দরকার নাই তো। এটা হলো তার, ওই যে বলে না মানুষ ইনস্টিংক্টিভ নাকি কি বলে এটাকে, বেসিক ইনস্টিংক্ট যেটা বলে, আরেকটা হলো সোশ্যাল ইনস্টিংক্ট। তো বেসিক ইনস্টিংক্ট তো আপনি জানেন, যেমন গরুর বাচ্চাটা হওয়ার সাথে সাথে হাউ ডাজ হি অর শি নোজ দ্যাট মার বুকের দুধটা কোথায় আছে। আর সোশ্যাল আর কালচারাল ইনস্টিংক্ট হচ্ছে the way he or she has been grown up. সে একটা এই ধরনের মানুষকে ফাঁকি দেওয়া, চৌর্যবৃত্তি করা, লুটপাট করা, মানুষ হত্যা করা, এটাতে সে তার ইনস্টিংক্ট গ্রো করেছে। এখানে তার মুখ বন্ধ হবে না তো, এখানে সুন্দর মতো কথা বলবে। হ্যাঁ, যেমন আপনি দেখেন মাদার অফ মাফিয়া যখন কান্নাকাটি করে, সে কিন্তু জানে না তাকে একটা একদম মানে she doesn't understand that, কিন্তু তার এটা অভ্যস্ত হয়ে গেছে। তারা কুল ব্রেনে কিলার, মানে কি বলবো, এটা
অতএব আজিজ ওই জায়গায় ভালো কথা বলবে, বিকজ দিস ইজ দ্যান ইনস্টিংক্ট দ্যাট হি হ্যাজ গ্রোন থ্রু হিজ ফ্যামিলি অ্যান্ড দি এনভায়রনমেন্ট দ্যাট হি বিলিভড উইথ। আর এখন যে দেখে দেখে কথা বলতে পারে না, বিকজ সে যে বলতে চাচ্ছে তার নেতৃত্বে তার এগুলো কথা তো তার ভিতরে নাই। আপনি বুঝছেন না বিষয়টা? এগুলো তো সত্য না, এই জন্য তো ওটা আটকে যাবে। এগুলো বলে তো অভ্যস্ত না, এই জন্য তো দেখেও পড়তে পারছে না। আর উনি খুব ভালোভাবেই জানেন যে আমরা কোনো গুজব বা অপপ্রচার করি নাই, যা করছি যা বলছি আমরা সত্য কথাই বলছি, এবং এই সত্যটাকে উনি মিথ্যা বলতে যেয়ে হয়তো একটু আটকে যাচ্ছিলেন, সেটি হতে পারে, এক্স্যাক্টলি সেটি প্রভাব সম্পূর্ণ বেশি। তবে আমরা যতটুকু জানি দর্শক, সরকারের সাথে আজিজ সাহেবের একটি লড়াই চলছে, নীরব লড়াই। আমরা জানি না এর পরিণতি কোথায় যে ঠেকবে, তবে দুই পক্ষই এখনো অনড় অবস্থায়, এতটুকুই আমরা বলতে পারি। এখন কি যে হয় সেটাই হচ্ছে বলা মুশকিল, কে জিতে সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে কর্নেল শহীদ, আপনি যা বলেছেন, আপনি আপনার কোর্সমেটকে বা দোস্তকে যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শের মধ্যে এক ধরনের অনেস্টি আছে। আপনি তার মঙ্গল কামনা করে সেই পরামর্শ দিয়েছেন। এখন তিনি যদি অনুধাবন করতে পারেন তাহলে দেশের মঙ্গল হলে তো সবারই মঙ্গল হবে, জন্যই মঙ্গল হবে। তো আমরা অন্য আর কি প্রসঙ্গে যাই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, দেখি কি হয়, কোন দিকে যায়। তো আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে নির্বাচনের মাত্র 9 দিন আগে রাওয়া ক্লাবের নির্বাচিত যে কমিটি ছিল সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে, বাতিল করে কেন্দ্রের শাসন বসানো হয়েছে। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে রাওয়া। তো এর মাধ্যমে প্রায় 5-6 হাজার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিমান নৌ সব কর্মকর্তাকে আসলে এক ধরনের চপেটাঘাত করা হয়েছে। এবং এখানে যে আদেশটি দেওয়া হয়েছে, আমরা যদি আদেশটি আপনাকে দেখাই, সেই আদেশে দেখা যাচ্ছে যে এখন থেকে আপনার রাওয়ার যে নির্বাহী পরিষদের চেয়ারম্যান, সেক্রেটারি জেনারেল ও মেম্বার বেভারেজ সরাসরি নির্বাচনের পরিবর্তে সেনা সদর কর্তৃক মনোনীত হবেন। তারপরে বলা হচ্ছে যে গঠনতন্ত্রে নির্বাচনে কারা অংশ নেবেন সেই যোগ্যতার বিধানও সংশোধন করতে হবে। শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের জন্য যারা অবাঞ্ছিত ব্যক্তিবর্গ, তাদের সদস্যপদ বাতিল বিষয় নির্দেশনা সহ আরো 5-6টা বিষয় এখানে আছে। তো হঠাৎ করে রাওয়া ক্লাবকে কেন ধরতে গেল? হঠাৎ করে রাওয়া ক্লাব কি করলো? অবসরপ্রাপ্ত অফিসাররা এখানে আসেন, সিনিয়র জেনারেলরা, সিনিয়র অফিসাররা, যারা এই দেশের জন্য ভূমিকা রেখেছেন জীবন, এবং ইনফ্যাক্ট তারা তো রিজার্ভ ফোর্স এখনো, মানে তারা তো এখনো রিজার্ভ ফোর্স। অ্যাকচুয়ালি দেশ যদি কোনো সংকটে পড়ে তারা অবশ্যই আবার ফিরে যাবেন দায়িত্ব পালনে। সো কিভাবে দেখেন কেন এই অবসরপ্রাপ্তদের উপরে হামলা? আমি দেখেছি, আমি যখনই কোনো বক্তব্য রাখি, এর লাস্ট বক্তব্যে বললাম না যে রিটায়ারের সিনিয়র অফিসাররাও আজকাল আমাকে উৎসাহ দিচ্ছেন, আমার সিনিয়র, এর আগে জুনিয়র টুনিয়ররা সবাই দিত। তা আপনি জানেন যে বাংলাদেশের জানেন তো, হলো সবচেয়ে একটা ব্যর্থতম একটা প্রতিষ্ঠান, মানে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এই এটা হচ্ছে কি জুজুর ভয়। বাংলাদেশের মানুষের ভয়ের কোনো কারণ নাই। তাদের একটাই সাকসেসফুল, শেখ হাসিনার পরিবারকে নিয়ে নাড়াচাড়া করা, একটাই সাকসেস আছে এই নিজে যে সৃষ্টি করেছে মিসেস ইন্দিরা গান্ধী, তাকে রক্ষা করতে পারেনি, তার ছেলেকে রক্ষা করতে পারেনি, ইন্ডিয়ান ইনসার্জেন্সি ভরা, এসবে কিছু করতে পারেনি। এই এবং আইএসআই এবং ডিজিএফআই, এরা কোনো রাষ্ট্রের কল্যাণ কাজে কাজ করতে পারে না। এদের একটা জিনিস হলো, যদি কেউ বেশি কথা বলে এবং সরকারকে নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করে, এবং তাকে হয় মেরে ফেলে না অ্যারেস্ট করা। তো এই হত্যা করা বা মানে একটা ব্যক্তিকে মেরে ফেলে তো স্ট্রিটের একজন ড্রাগ এডিক্টও করতে পারে, এটা তো কোনো সফলতা হতে পারে না। অতএব এই জুজুর ভয়টা যেন না থাকে। যেহেতু আমি বললাম যে রিটায়ার অফিসাররা সংগঠিত হচ্ছে এবং দে আর টকিং, এখন তারা দেখতে পেরেছে এই সঙ্গ তো রাখা যাবে না, কেন ইলেকশন রাখা যাবে না। শেখ হাসিনার বইয়ের মধ্যে কোনো ইলেকশন নাই, এটা 1973 সন থেকে এই ইলেকশন বাংলাদেশের ইতিহাসে নাই, বিকজ সংবিধানও তো ওইভাবে আসেনি। অতএব যেহেতু ইলেক্টেড হয়, রেখেছে শুধু স্পোর্টস, তারপরে কালচার, এসবের ইলেকশন হবে, যেটা মানে মেইন যেটা এক্সিকিউটিভ পাওয়ার, সেটা ইলেকশন রাখিনি, এখন সিলেক্টেড হবে বাই দ্য গভর্নমেন্ট। এটা এত ন্যাক্কারজনক একটা বিষয়, এত নিকৃষ্ট একটা বিষয় এই মাদার অফ মাফিয়া যেটা করলেন, যে সে কত নিচে নেমে গেছে।
একটা সংঘ বলতে পারেন এটা একটা সংঘ, অন্যান্য যেমন সংঘ আছে না, ক্লাব ক্লাব এই ধরনের। যদিও আমি আমার জীবনে যাইনি ওখানে, আমি ওটা সদস্য হইনি। জানেন এই অর্ডারটা হওয়ার পরে একটা রিটায়ার অফিসার শুধু সাপোর্ট করেছে, মানে বিভিন্ন লেখালেখিতে। নাম নিতে চাচ্ছি না, এটা গোবরের চেয়েও খারাপ আর, বুঝছেন তো। এ ক্যাপ্টেন থাকতে চুরির কেস আছে, তারপরে পানিশমেন্ট আছে, তারপরে আমি যখন ঢাকায় যাই সাহায্য নিত, তার বাচ্চার লেখাপড়া দিস দেয়। এখন সে আজিজের খুব প্রিয়, বুঝছেন তো। সেই শুধু লিখেছে এই যে একটা ভালো ডিসিশন, কেন এ তো ক্রিমিনাল, বুঝছেন না। এবং সে বলেছে কাকে কাকে ওখানে চেয়ারম্যান দেওয়া উচিত সিলেকশন। দেখেন এত হাজার হাজার রিটায়ার অফিসার, তার মধ্যে ওই একটা মেজর যার প্রথম অক্ষর ম, আমি পুরোটা বলতে চাচ্ছি না, হোল আর্মি ইজ আন্ডারস্ট্যান্ডিং, তাকে নিয়ে হাসা ছাড়া কেউই করে না। তাকে শুধু সাহায্য না, অনেক বড় বিপদেও আমরা রক্ষা করেছি, বা ওগুলো ভুল হয়েছে, মানে ওটাই পাপ আমাদের। যাই হোক, আফটার অল এবং সেই স্বীকার এটাই করেছে। এইটা করাতে হলো কি আরো বেশি করে সংগঠিত হবে। তবে আপনি যেটি বলছিলেন, এই যে আপনি বলেছেন যে অবসরপ্রাপ্ত অফিসাররাও সংগঠিত হচ্ছে, আপনার সঙ্গে যোগাযোগ করছে, তো আপনার ব্যাপারে শেখ হাসিনা বা তারেক সিদ্দিকীর এত ভীতি কেন? অর্থাৎ তারা আপনার বিষয়টা নিয়ে তারা কেন এতটা চিন্তিত? ইটস ভেরি সিম্পল। থ্রেট পারসেপশনটা কি, যে আপনি টিকবেন কি টিকবেন না। সো যখনই আপনি থ্রেট পারসেপশন, যখন আপনি অ্যাপ্রিসিয়েশন বলি আমরা আর্মিতে, আপনি যখন সিচুয়েশন অ্যাপ্রিসিয়েশন করবেন, তখন তো বুঝতে পারবেন হু আর থ্রেটেনিং ইউ নাও। বাংলাদেশের বিরোধী দল তো সব কম্প্রোমাইজ আল্লাহর রহমতে। তো এখন একমাত্র ব্যক্তি আমি, ন্যাশনালি এন্ড ইন্টারন্যাশনালি, আমি যৌক্তিকভাবে বুঝাতে পারছি। একটা ইন্টারন্যাশনাল মিডিয়া আপনাকে নিয়ে কখনোই আফোর্ড করবে না আনলেস দে নো অ্যাবাউট ইট। আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়া তখনই আর্টিকেল বা তাদের মিডিয়াতে নিয়েছে, তারা পুরো ইনভেস্টিগেট করেছে আমার সম্পর্কে, কোর্ট মার্শালটা কেন হয়েছিল, তিনি আসলে কোন চরিত্রের। তারপরে তো এত নাম করা পৃথিবীর 1 নম্বর এরা মিডিয়া বলতে পারে। তারা কি আমার অতীত না জেনে, কোনো ইতিহাসে নাই গত 43 বছরের ইতিহাসে যে তারা কোনো ব্যক্তির উপরে মানে কোনো আর্টিকেল বা কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছে 43 বছরে, এন্ড দ্য ফার্স্ট ম্যান। তারা কি না জেনে দিয়েছে? 6 মাস নিয়েছে তারা সব ইনভেস্টিগেট করে। আপনি আল জাজিরার কথা বলছেন? হ্যাঁ, আল জাজিরার কথা বলছেন? আল জাজিরা এবং অন্যান্য আরো তো ওই যে পলিটিকো এন্ড অল দিস থিংস, আরো তো অনেক কিছুই আসতেছে ইন ফিউচার। এমনকি এই যে সিনেট থেকে চিঠিটা আসছে, দ্যাট ইজ এ রেফারেন্স অফ the killing of that my captain. So how it has been promoted, because আমার ফেসবুক যদি দেখেন, I am a proponent of democracy and getting the democracy of Bangladesh get rid of this IG's interest group. Very simple. আমি তো এটা থেকে নড়চড় করছি না। এবং জাতি দেখেছে, সারা পৃথিবী দেখেছে, সেনাপ্রধান তারেক সিদ্দিক, শেখ হাসিনা আমার সাথে কম্প্রোমাইজ করতে চেয়েছে, আপোষ করতে চেয়েছে। আমি তো করিনি। আপোষ করলে তবে কর্নেল শহীদ, আমার মনে হয় যে আপনার কাছে এমন কিছু তথ্য আছে, বা আপনার কাছে এমন কোন ডকুমেন্ট আছে, যে ডকুমেন্ট যদি ছেড়ে দেয়া হয়, তাহলে ধরেন লোকালি এবং ইন্টারন্যাশনালি এই সরকার কোনো কিছু আর সামাল দিতে পারবে না। আমার কেন যেন মনে হয় যে এরকম কিছু একটা হয়তো আপনি মানে ভ্রমরা, যে দত্তের প্রাণ ভ্রমরা আপনার কাছে আছে হয়তো। তবে কর্নেল শহীদ, আমরা রাওয়া প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, তো রাওয়ায় ধরেন অফিসাররা এখন অনেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি অনির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না করে একটি মধ্যরাতে নির্বাচনকে তারা পরোক্ষভাবে সমর্থন করে, প্রতিবাদ না করা মানে তো সমর্থন করা, এবং এই ফ্যাসিস্টকে সমর্থন করে তারা এখন নিজেরাই ফ্যাসিস্টের শিকার হয়ে গেছে। তাদের এখন নির্বাচনের ক্ষমতা নাই। আমার এখানে একটা সুন্দর কথা মনে পড়ছে। আমার ফার্স্ট সিও ছিলেন, নামটা বলবো কিনা জানি না, তো উনি রিটায়ার করেছে, আমি রিটায়ার করার পর উনি হাঁটার সময়, উনি কিন্তু বডি ফিট প্রচন্ড, একদম মনে হয় আমার চেয়েও ফিট এখনো। হ্যাঁ, আমার চেয়ে কমপক্ষে সে কত 25-30 বছর বড় হবে। সে আমাকে বলতেছে, শহীদ খান কেমন আছো, দিস দ্যাট। স্যার ভালো, থ্যাংক ইউ। দেখো আমাদেরকে এই যে দেশে কি হচ্ছে, উনি 2011-12-তে বলতেছে, আমাদেরকে রিটায়ার করে একটা 5 কাঠা জমি দিয়ে বাস লকড। অথচ আমাদের যে ট্যালেন্ট আছে, আমরা যে অনেক কিছু করতে পারি, আমাদেরকে যে ডিএইচএস এ লক করে রেখে দেওয়া হয়, আমরা আর কিছু করতে পারছি না।
স্যার এগুলো আমাকে বলতেছেন কেন, আমি তো ডিএইচএস এখনো পাই নাই। বলে কি তুমি এই সরকারের টপ লেভেলে আসো? আমলে স্যার এই টপ লেভেল থাকেন আর যাই থাকেন, 2 নম্বরই না করলে আপনি কিছুই পাবেন না। তো আই ডোন্ট কেয়ার ফর মাই 5 কাঠা জমি। তো উনি এই কথাটা আমার সবসময় মনে পড়ে। এই জন্য আপনার যদি মনে থাকে, তখন আপনার সাথে আমার পরিচয় হয়নি। আমার এর আগে 2টা ভিডিও আছে, ওটা অনেক দেখেছে মানুষ। মেজর সিনহা মারা যাওয়ার পরে আমি 2টা ভিডিও করেছিলাম। ওখানে একটা বলেছিলাম যে রাওয়ার যে প্রেসিডেন্ট, এই যে সরি ওকে আমরা এই অন্য নামে ডাকতাম আর কি, এই যে মেজর কি নাম যেন, আফসার সাহেব, he's I'm sorry Afsar, I told you directly one day you are a uncouth and you are an uncouth. এখন আবার বলছি, আমি সেদিন একটা ইন্ডিকেশন দিয়েছিলাম, চেয়ারম্যান যেটা মুখে বলেছে হলে তো ভালো, না হলে সকল রিটায়ার অফিসার্স মাস্ট স্ট্যান্ড আপ, দরকার হলে রাস্তায় যেতে হবে, না হয় একে একে সব ধ্বংস হয়ে যাবে, সবার বাসা লুট হবে। এই যে এখন লক করে দিল না, এখন দেখেন কি অবস্থা হয় সবাই সবাই যদি সংগঠিত না হয়। আমি আবারও বলছি, আপনারা যে যে ট্রুপসদেরকে কন্ট্রোল কমান্ড করেছেন, যে ট্রুপসদের ট্রেনিং দিয়েছেন, তারা আপনাদের সেভ করতে চলে আসবে প্রত্যেক বাড়ি বাড়িতে। আই এম টেলিং ইউ, এই আফসারের ব্যাপারে আমি কিন্তু আগে ইন্ডিকেশন দিয়েছিলাম। এই আফসার হওয়ার পরে দেখেন আজ পর্যন্ত এই রাওয়া নিয়ে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই আফসারের আমলে হলো। দেখেন আফসার জানে যে কি দুর্নীতি টুর্নীতি হয়েছে, যেগুলো বের হবে সে এখন হ্যান্ড ওভার করে দিচ্ছে। আফসার হলো মানে মিসনমার অফ বিং এন অফিসার। আমি কিন্তু ইন্ডিকেশন দিয়েছিলাম, আপনার আমার অডিওটা দেখেন, আমি বলেছিলাম যে কি হবে এবং দেখেন তাই হয়েছে, এবং এত বড় ধ্বংস হবে আমি জানতাম না। এবং আমার মনে হয় যে এই যে মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে তাদের যে প্রাথমিক যে প্রতিরোধ বা বক্তব্য, তাদের যে ডিরেক্ট পার্টিসিপেশন, এটি নিয়ে হয়তো শেখ হাসিনা বা আপনার ভাষায় মাদার অফ মাফিয়া, তিনি হয়তো চিন্তিত হয়ে পড়েছেন যে ভবিষ্যতে যে কোনো মুভমেন্টে যদি এরা যোগ দেয় বা তারা যদি যদি কেন যোগ দিবে, মানুষকে নিজের হাতে সুইসাইড করবে নাকি, শহীদ হবে। এখন আফসারের কথাটা বলি, সে আমাদের প্লাটুন কমান্ডার ছিল। আমরা কিন্তু ক্যাডেট মানে সিভিলিয়ান, কথা বুঝেন। সে কি করতো ক্লাসে এসে, আমি জানি না সে কি করে প্লাটুন কমান্ডার হিসেবে গেছে, ক্লাসে এসে আমাদের যে টেইল এন্ডার যারা লাস্টের দিকে পজিশন, তাদেরকে এসে মুখে একটু মারতো, এইটা করতো ওইটা করতো, কথাবার্তা গালিগালাজ করে ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে বলে, হ্যাঁ হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট। আমরা সিভিলিয়ান মানে আমরা তখন ক্যাডেট মানে মানে তখনও বুঝতে পারতাম হিজ স্ট্যান্ডার্ড অফ বিং এন অফিসার। আর সে কেন চাকরি হারিয়েছে জানেন? সে জানে না গ্রেনেড, প্র্যাকটিস গ্রেনেড কোনটা, ড্রিল গ্রেনেড কোনটা। তাকে জেসিও বারে বারে বলছে, স্যার এটা ছুঁড়ে ফেলেন না, এটা প্র্যাকটিস গ্রেনেড মানে এটা অরিজিনাল গ্রেনেড, প্র্যাকটিসের জন্য সরকার দিছে। সে মনে করছে কি না এটা ড্রিল। আরে কি বলো ড্রিল, ছুঁড়ে মারলো, সামবডি ডায়েড, আর কয়েকজন আহত হয়েছে, এন্ড হি লস্ট দি জব। হি ইজ অফ দিস অফিসার। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি ইন্ডিকেশন দিয়েছিলাম সিনহার মৃত্যুর পরে, মেজর সিনহার মৃত্যুর পরের দিন যে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম যে মেজর আফসার যা বলেছে ঠিক আছে, কিন্তু আমি চাই, তখন আমার সাথে আমার কাছে ইনফরমেশন ছিল প্রত্যেকটা রিটায়ার অফিসার রাস্তা নামতে চেয়েছিল, স্পেশালি প্রথম তো মিছিল করতে চেয়েছিল, তবে মানববন্ধন করতে চেয়েছিল। এইটা মাদার অফ মাফিয়াকে ফেভার করেছে এই আফসার, বলেছে আমাদের রাস্তা নামার প্রয়োজন নাই, র্যাব এটা করবে। তো র্যাব কি, আমাদের মঞ্চ থেকে তো ফার্স্ট কাজ হবে র্যাব ডিসব্যান্ড করে দেওয়া হবে। নো ক্রসফায়ার উইল বি দেয়ার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইন ফিউচার। নো ক্রসফায়ার। ভীতির মাধ্যমে কখনো একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা তখন দেখেন ক্যাডেট থাকতে তো কম বয়সে বুঝতে পেরেছি হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ এন অফিসার। তখন আজকে দেখাই দিল কিন্তু এই আফসাররা ইতিহাস সৃষ্টি করে। আপনি জানেন এই আজিজরা, এই কি বলে আজিজদের মতো লোক, আফসারদের মতো লোক, এরাই হলো ইতিহাস সৃষ্টি করে। আগেও কিন্তু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু আজিজ তো ওপেনলি করলো, ইতিহাস সৃষ্টি করলো, ঠিক আছে। এবং আরো যা করছে তো দেখতেই পাচ্ছেন, আমাকে ফোনে কি বললো, এটা তো আর একটা ইতিহাস। এবার আসেন আফসার, দেখেন ইতিহাস সৃষ্টি করলো, কিন্তু এরা তো অফিসার না। এরা যদি অফিসার হতো, আর্মির লোক হতো, আজকে দেখেন তার আমলে কিন্তু হ্যান্ড ওভার করে দিল, বলে দিচ্ছে মাদার অফ মাফিয়াকে ইলেকশনের দরকার কি কাম করেন। হি ইজ নট সিনিয়র। সিনিয়র ইজ রিলেটেড টু নট দি মেকিং দি শোল্ডার হেভিয়ার। সিনিয়র or the officer quality is something else. It's not the making the shoulder heavier. An officer is he or she who proves the quality of being an officer, not that কয়টা র্যাঙ্ক ঘাড়ে আছে, সে কোয়ালিটি না আছে আফসারের। এই জন্য আমি তাকে এখন আফসারই বলছি, আফসার স্যার বলতে চাচ্ছি না।
বিকজ তাকে আমরা ক্যাডেট থাকতে চিনেছি। তবে এ বিষয়টি ঠিক যে নির্বাচিত কমিটি আসলে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি, এভাবে মেনে নেওয়াও ঠিক হয়নি। এই যে আফসারের মতো লোকরা ইতিহাস সৃষ্টি করে, সে তো একবার ইতিহাস সৃষ্টি করলো, চাকরিটা যেভাবে গেল, ইতিহাস সৃষ্টি করলো প্লাটুন কমান্ডার হয়ে, এখন একদম মহা ইতিহাস সৃষ্টি করলেন, যা পৃথিবীর ইতিহাসে আছে কিনা কোনো মিলিটারি ইতিহাসে, যে টেক ওভার করলো। আর মাদার অফ মাফিয়ার তো আসলে বললাম না, জ্ঞানী লোকরা উপদেশ নেয়, সে তো মূর্খ আমি বলবো। যদিও কিছুদিন আগে এক বিএনপি নেতা বলেছিল সে MA পাস, ওই তার হাজবেন্ডের বইয়ের মধ্যে আছে শি ডিড নট পাস MA। আমি দেখাবো, পেজ নাম্বার অনুযায়ী দিব, এগুলো পরে দিব। তো কর্নেল শহীদ, আরেকটা কথা শুধু লাস্টে বলি, এটা বলতে হবে, ভবিষ্যতে আমি বলবো রেফারেন্স সহ। এই যে বুদ্ধিজীবী দিবসটা গেল না, জি, এই বুদ্ধিজীবী দিবসে যে হত্যাকাণ্ডটা ঘটেছে, এখানে ম্যাক্সিমাম কোন দলের লোক মারা গেছে? এটা কিছুদিন আগে আওয়ামী লীগের একজন প্রাক্তন বিগ নেতা বলেছে, যুদ্ধে আওয়ামী লীগের লোক মরেনি, কোন অভ্যুত্থানে আওয়ামী লীগের লোক মরেনি, বা ছাত্রলীগের লোক, বা কোন বড় বড় আন্দোলনে কোনো আওয়ামী লীগ ছাত্রলীগের লোক মরেনি। হ্যাঁ, অনেকে আবার ইচ্ছা করে জেলে চলে যেত, এটা পরে আসবে সব ইতিহাস অনুযায়ী। এখন এই আপনার এই যে বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছে 14 তারিখে, আগে পিছে মিলিয়ে, এর আগে থেকে করেছে, কিন্তু ম্যাক্সিমাম ওখানে কি আওয়ামী লীগের কোনো মারা গেছে রিমার্কেবল আপনার মনে আছে? ম্যাক্সিমাম লেফট অ্যান্ড কিছু নিউট্রাল বা সাহিত্যিক, এরা যারা কিনা সাহিত্য নিয়ে কথা বলতো। আওয়ামী লীগের নোংরা রাজনীতি আগেও ছিল। এখন ডক্টর ওয়াজেদ তো বুদ্ধিজীবী, এতে তো কোনো সন্দেহ নাই, উনি তো পিএইচডি করেছেন পাকিস্তান আমলে, ঠিক আছে? সো তিনি সম্পূর্ণ ঢাকায় ছিলেন, তার ওয়াইফ এই মাদার অফ মাফিয়া ঢাকায় ছিলেন, পুত্র জয় হলো জুন মাসে। এবং ওরা যদি এত বুদ্ধিজীবী মারে, তো এই লোকও তো বুদ্ধিজীবী ছিল, হাউ হি সারভাইভড? সে তো ইসে চাকরি করতো তখন, জানেন আপনি, গাড়িতে পরমাণু কমিশনে চাকরি করতো। আরো কি আছে, এটা কিন্তু কোনো গল্পের থেকে বলছি না, ওনার বইয়ের মধ্যে। এবং মাদার অফ মাফিয়ার যে দাদা দাদি এই যুদ্ধের মধ্যে স্পেশাল গাড়ি পাঠিয়ে গোপালগঞ্জ থেকে এনে ট্রিটমেন্ট করেছে পিজি হাসপাতালে, তৎকালীন পিজি হাসপাতালে। যুদ্ধের মতো এত সেফলি তারা থাকলেন কোন কনসেপ্টে? এটার জবাব তো দেশবাসী একসময় দিতে হবে। কি উদ্দেশ্যে? কি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হচ্ছে পাকিস্তানের, এই জন্য পাকিস্তানিরা গার্ড দিত? বুদ্ধিজীবী যদি হত্যা হয়ে থাকে, তাহলে ওয়াজেদ সাহেব তো একদম মানে মেইন টাউনই ছিলেন, তার হত্যা হয়নি কেন? তো কে হত্যাগুলো ঘটিয়েছে জাতি জানবে সময় মতো। বুঝতে পেরেছেন? জি কর্নেল শহীদ, আমরা আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আমরা শেষ দিকে, আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। আমি একটি খবর পেয়েছি যে আপনার সাবেক ব্যবসায়িক পার্টনার জেনারেল তারেক সিদ্দিক সস্ত্রীক হয় আজকে লন্ডনে পৌঁছেছেন, অথবা আগামী কাল বা পরশুর মধ্যে পৌঁছাবেন। তো অতীতে তো তিনি নিশ্চয়ই আপনার বাসায় দাওয়াত খেয়েছেন, আমরা ছবিও দেখেছি। এবার কি হবে? এবার আপনি তাকে কিভাবে আপ্যায়ন করবেন ভাবছেন? না, আফটার অল তো সিনিয়র অফিসার। আমি আপনার সামনেই বলে দিচ্ছি, জনগণের সামনে, বাসায় আসলে যদি আগের মতো যদি আসে, আপ্যায়ন করবো। উনি কি খায় আমরা খাবেন দাবেন, বাট যখনই এসব নিয়ে কথা বলবে, আমি আপনাকে বলে দিচ্ছি মারবো। আমি কিন্তু মারতে পারি আবার, স্ট্রেট, এন্ড আমি হ্যান্ড ওভার করে দিব পুলিশের কাছে। আর যদি অ্যাজ এ সিনিয়র হি কামস, ওয়েলকাম। অ্যাজ এ মুসলিম গেস্টকে অবশ্যই সার্ভ করব, সবকিছু করব। আর আমরা তো এখনো অনেক কিছু বলিনি, তার সন্তান টন্তানদের বাড়ি ঘর যেখানে আছে, সেখানে সে শেখ হাসিনা যে আমার ট্যাক্সের দিল, আর ওর মেয়েদের যে বাড়ি ঘর, ওগুলো তো ডকুমেন্ট সহ আছে আমাদের কাছে। কোটি কোটি টাকার বাড়ি কিনেছে, কোথায় পেয়েছে? এগুলো আমাদের সময় পাচ্ছি না। দেখেন, আমাদের তো সংসারও চালাতে হয়, আপনারও চালাতে হয়, আমাদের তো এইসব নিয়ে মানে উইল টক অফেনলি। তো কর্নেল শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। ভালো থাকুন, আবার কথা হবে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক বিস্তারিতই আলোচনা হয়েছে। আশা করি আপনারা এই আলোচনার মর্মার্থ বুঝতে পারবেন। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।